তাহলে আমাদের এই ফেসে একটা মোমেন্ট এবং এই ফেসে একটা মোমেন্ট আমরা মোটামুটি পাওয়ার কথা ছিল। এখন এই ফেসে যে মোমেন্ট ছিল সেটা কত ছিল আমাদের? আচ্ছা, যাই হোক, এখন কথা হলো আমরা মোমেন্ট ডায়াগ্রাম থেকে দেখতেছি, দেখেন এই যে এইখানে মোমেন্ট ডায়াগ্রাম থেকে দেখতেছি যে মোমেন্টটা কলামে এসে ব্যালেন্স হচ্ছে না। তার মানে এখানে একটা মোমেন্ট এবং এইখানে একটা মোমেন্ট কি হচ্ছে, কলামের মাধ্যমে ফুটিংয়ে একটা পাস হবে, অর্থাৎ মোমেন্ট দুই সাইডে সমান নাই, কম বেশি আছে, এই কারণে মোমেন্টের ইফেক্ট কলামে এসে পড়বে। আচ্ছা, তখন কি করতে হবে, কলামটাও ওই মোমেন্টটা কনসিডার করে কলামটা ডিজাইন করতে হবে। আমরা ইতিপূর্বে কলাম ডিজাইন শুধু ভার্টিক্যাল লোডের জন্য করেছি, মোমেন্টের জন্য কলাম ডিজাইন করি নেই, কিন্তু কলামের একটা সেকশন চেক দিয়েছিলাম যেখানে মোমেন্ট ছিল এবং ভার্টিক্যাল লোড ছিল। আচ্ছা, তাহলে এই কলামটা আমরা ডিজাইন করব মোমেন্ট এবং ভার্টিক্যাল লোড কনসিডার করে। আচ্ছা, যদি ভার্টিক্যাল লোড এবং মোমেন্ট কনসিডার করে ডিজাইন করি, তাহলে প্রথম আমরা লোডগুলো ক্যালকুলেশন করব, লোডগুলোর মাধ্যমে মোমেন্টগুলো বের করব। আচ্ছা, তো প্ল্যানটা দেখি। দেখেন এই যে এখানে প্ল্যানটা দেওয়া আছে। এখন এইখানে আপনার প্ল্যানটা দেওয়া আছে যে এই পাশে আমাদের লোড আছে, কি কি লোড আছে, ব্রিক ওয়ার্ক আছে, সেলফ ওয়েট আছে, এর সাথে ফ্লোর ফিনিশ আছে। আর এই পাশে শুধুমাত্র সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ দুটোই আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে সাইটটার জন্য এই লোডগুলো ক্যালকুলেশন করতেছি, দেখেন ডিজাইন অফ কলাম, এখানে হেডলাইন করছে ভার্টিক্যাল লোড অন কলাম ফ্রম বিম। বিম থেকে যে কলামের ভিতরে বা কলামের উপর ভার্টিক্যাল লোড আসবে সেটা কীভাবে আমরা ক্যালকুলেশন করছি। আচ্ছা, লেফট সাইড বলতে আমরা এই যে এইটাই যদি কনসিডার করি, এই পাশটা হলো আমাদের কি লেফট সাইড বা বাম পাশ, আর এই পাশে হলো আমাদের রাইট সাইড, ঠিক আছে, রাইট লেফট। ওকে, লেফট রাইট সাইডে আমরা লোডগুলো আলাদা আলাদা পাচ্ছি। এখানে কি আছে, লেফট সাইডে আমাদের কি ছিল, মানে যে পাশে লেন্থটা বড় সেই পাশে ছিল আমাদের ফ্লোর ফিনিশ আর সেলফ ওয়েট, দুটো যোগ করে আমরা এটাকে এসএফে কনভার্ট করে রাখলাম। লাইভ লোডও সেখানে আছে। আচ্ছা, ওকে, লাইভ লোডও সেখানে থাকবে, সেটা আলাদা করে রাখলাম। আবার রাইট সাইডের একই রকমভাবে লোডগুলো ডিস্ট্রিবিউশন করে রাখলাম। আচ্ছা, এটা হলো ফ্লোর ফিনিশ, এটা হলো সেলফ ওয়েট, আর এটা হলো ব্রেক ওয়েট রাইট সাইডে। আচ্ছা, ওকে, রাইট সাইডে লাইভ লোড আছে, সেটা আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা, সেলফ ওয়েট অফ বিমেরও একটা সেলফ ওয়েট আছে। হ্যাঁ, ওকে, বিমের সেলফ ওয়েটটা কীভাবে বের করছে, 15 ইন্টু 30 - 6 ডিভাইডেড ইন্টু 1.5 হলো ইউনিট ওয়েট, আর এটা ইঞ্চিতে আছে, এটা ইঞ্চিতে আছে, তাহলে 12 এবং রেকর্ডিং চলতেছে। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে।
আচ্ছা, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 12 144 দিয়ে ভাগ করলাম, পার ফিটে চলে আসলো। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হলো কি, আমরা এই যে লোডগুলো এখানে যে পাচ্ছি, ঠিক আছে, এই লোডগুলো সবগুলো লোড আমরা কিসের উপর নেব? কলামের উপর নেব, আনফ্যাক্টরেড অবস্থায়। একটা লোডও আমরা ফ্যাক্টর করব না, ঠিক আছে। আচ্ছা, এখন এটা নেওয়ার জন্য একটু ভালো করে আমরা যদি আসি, এই প্ল্যান থেকে যদি আপনাদের বোঝায় আসি, তাহলে বেটার হবে। প্ল্যানটা একটু খেয়াল করেন। কথা হলো, এই যে অংশটা আছে, এরকমভাবে আমরা ইন্টেরিয়র একটা কলামের জন্য লোড ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এই কলামের উপর যদি আমরা লোড নিয়ে, এই কলামের উপর যদি লোডটা নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে অংশটা আছে, এই অংশের লোডটা আসবে, সাথে এই অংশের লোডটা আসবে, ঠিক আছে। এখন কথা হলো, আমার কোন অংশে কতটুকু লোড আছে সেটা আমরা কিভাবে বের করছি। আচ্ছা, এই পাশে যেটা আছে, বা এই পাশে যে স্ল্যাব আছে, সেই স্ল্যাবের উপর লোড আছে কি কি। প্রথম কথা হলো, সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েটের সাথে আছে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ কত? 30। আচ্ছা, এরপরে এটার সাথে আছে লাইভ লোডও 30। তাহলে এই দুটো যোগ করলে আসতেছে 105। এটাকে আমরা কি করছি? 0.105 KSF করছি। হ্যাঁ, এটা PSF আছে, এটা KSF করে নিছি। এটাও আমরা 0.03 KSF করে নিব। আচ্ছা, আর এই পাশে যে লোড আছে, এই পাশে ফ্লোর ফিনিশ আছে প্লাস ফ্লোর ফিনিশ, সেলফ ওয়েট, এর সাথে ব্রিক ওয়ার্ক 240। হ্যাঁ, সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 345। হ্যাঁ, 345 এটা PSF আছে। এটা যদি আমরা KSF করি 0.345 KSF আসবে। ওকে, তাহলে এখন আমার এই জায়গা থেকে এইটুকু ডিস্টেন্স কত? একটু দেখেন, এখান থেকে এইটুকু 10 ফিট, আর এইটা হলো কত? 15 ইঞ্চি। 15 ইঞ্চি মানে 1.25। হ্যাঁ, 1.25 ফিট। তার মানে এই বরাবর আসতেছে 11.25 ফিট, আর এইদিকে এইটা আসতেছে আমাদের 18.75 ফিট। আচ্ছা, আর এই যে এইটা কত? এটা হবে 12.5। হ্যাঁ, 12.5টা কিভাবে হবে? দেখেন, এই যে এইখান থেকে এটা 12.5, মানে একটা সেন্টার থেকে একটা সেন্টার যদি 12.5 হয়, তাহলে অর্ধেক, এদিকে অর্ধেক, আলটিমেটলি 12.5 হবে। তাহলে আমরা বলতেছি যে এই কলামে যখন আমরা স্ল্যাব থেকে লোড ক্যালকুলেশন করতেছি, তার মানে এই একটা এরিয়া নিচ্ছি আর এই একটা এরিয়া, ঠিক আছে। তাহলে আমরা ডেড লোড, লাইভ লোড একটু আলাদা আলাদা করেও ক্যালকুলেশন করতে পারি। তাহলে ডেড লোড ফ্রম স্ল্যাব, ঠিক আছে, স্ল্যাব থেকে, তাহলে এখানে কত আসতেছে? 0.345 ইন্টু কত?
এই এরিয়াটা, এরিয়া হচ্ছে একদিকে 11.25 আর একদিকে 12.5, 12.5 প্লাস এই এরিয়া, এই এরিয়াতে লোড আছে কত 0.105, 0.105 ইন্টু 12.5, ঠিক আছে, ইন্টু 18.75 জাস্ট এরিয়া। এখন কোনটা আগে নেবেন কোনটা পরে নেবেন আপনার খুশি। আচ্ছা, এই লোডটা কোথা থেকে আসলো? স্ল্যাব থেকে। ডেড লোডটা স্ল্যাব থেকে আসলো, ঠিক আছে। আচ্ছা, এই যে এই বরাবর একটা বিম আছে, এই বিমের একটা সেলফ ওয়েট আমরা ক্যালকুলেশন করে রাখছি। সেলফ ওয়েটটা কীভাবে ক্যালকুলেশন করে রাখছি? সেলফ ওয়েট অফ বিম 15 ইন্টু 30 মাইনাস 6 ডিভাইডেড বাই 144 ইন্টু ইউনিট ওয়েট অফ কনক্রিট। এটা দিয়ে আমরা পাইছিলাম কত পয়েন্ট, খেয়াল আছে? এই যে সেলফ ওয়েট, 0.375, ওকে, 0.375। এটা কিসে আছে? কিপ পার ফিটে। এখন কিপ পার ফিটে যেটা থাকতেছে সেটাকে যদি আমরা টোটাল লেন্থ দিয়ে গুণন করি তাহলে পেয়ে যাবো 0.375 ইন্টু কত ফিট আছে? 30 ফিট। আচ্ছা, এই জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা? এই যে আমরা ডেড লোডটা ক্যালকুলেশন করলাম, এই লোডটা কিসে থেকে আসছে? স্ল্যাব এবং বিম থেকে। কার উপর? কলামের উপর। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ভাই যে 11.25 যেটা লিখছে এটা আরেকটু ব্যাখ্যা করেন তো, এখানে কেন এটা হলো? কোনটা কোনটা কোনটা? 11.25 যেটা লিখছে স্ল্যাবের মধ্যে 11.25। আচ্ছা, সেন্টার থেকে সেন্টার কত দেখেন? সেন্টার টু সেন্টার না? এই যে সেন্টার, এই কলামের সেন্টার থেকে এখান থেকে এটা কত? 10 ফিট। কিন্তু আমরা চাচ্ছি কোনটা থেকে? কলামের এই ফেস থেকে। এই ফেস কোনটা আসবে কেন? ফেস থেকে আমরা এর আগে যে ডিজাইনটা করছি, এর আগে ডিজাইনটা খেয়াল আছে কিনা? আমরা ব্রিক ওয়ার্ক কত দূর পর্যন্ত কনসিডার করেছিলাম? ব্রিক ওয়ার্ক এই যে এইখানে দেখেন, কলামের এই প্রান্ত পর্যন্ত, কলামের এই প্রান্ত পর্যন্ত ব্রিক ওয়ার্ক কনসিডার করেছিলাম। তাহলে ব্রিক ওয়ার্ক ক্যালকুলেশন তো এই পর্যন্ত এরিয়া নিয়ে করতে হবে। আচ্ছা, আমরা যদি কলামের ডান পার্শ্ব থেকে কনসিডার করি তাহলে সেটা হবে না? হ্যাঁ, সমস্যা নাই। যদি আপনি আমি যেটা কনসিডার করব ব্রিক ওয়ার্ক, ওইটাই ওখানে জাস্ট ক্যালকুলেশন হবে, সেটা হ্যাঁ, ঠিক। জি সেটা। ওকে, আচ্ছা, ওকে। না ভাই, তাহলে আপনি ব্রিক ওয়ার্ক কেন 11.25 দিলেন? এটারও তো একটা কারণ আছে, তাই না? কারণ বলতে কি, আপনি ওভারটার্নিংটা কমাচ্ছেন, ওভারটার্নিং রেজিস্ট করাচ্ছেন, ঠিক আছে। আপনি এইখানেও দিতে পারেন, এইখান পর্যন্তও দিতে পারেন, অথবা কলামের সেন্টার পর্যন্তও দিতে পারেন। এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আপনার উপর, ঠিক আছে। আর যখন লোডটা ক্যালকুলেশন করবেন, যত দূর পর্যন্ত ব্রিক ওয়ার্ক দিছেন ঠিক ততটুকু লোড আপনার যাতে ক্যালকুলেশনে চলে আসে, সেইভাবে আপনার এইখানে লোডটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। জিনিসটা হলে ভাই 8.75 এর সাথে এটা কলামের সাইজটা কত? কলামের সাইজটা, হ্যাঁ, কলামের সাইজ এই যে কলামের সাইজ দিয়ে দিচ্ছে, দেখেন এই যে 15। হ্যাঁ, 15 ইন্টু 30। তাহলে 8.75 এর সাথে 1.25 কি যোগ না? এখানে 30 হবে, কলামটা তো লম্বাই 30। দেখেন পাশে হচ্ছে না, লম্বা কেন? পাশে না, এই সাইডটা 30 ইঞ্চি, এই সাইডটা। আচ্ছা, এই জায়গায় একটু আমি বলি যে এই সাইডটা হলো আমার 15 ইঞ্চি, হ্যাঁ, আর এইটা হলো বড় দেখা যাচ্ছে, এটা হলো 30 ইঞ্চি, ঠিক আছে। এটা হলো আমার 30 ইঞ্চি, আর এই পাশে যেটা দেখতেছি এটা হলো আমার 15 ইঞ্চি। এইরকম, যেহেতু আমরা 30 ইঞ্চি বরাবর সেন্টার থেকে অর্ধেক এদিকে আসতেছি, এই কারণে এটা হলো আমার 1.25 ফিট এদিকে বরাবর কনসিডার করা হচ্ছে, হ্যাঁ।
আর এটা হলো ব্রেক ওয়ার্ক, আপনারা যতটুকু দেবেন ততটুকু যেন আপনার ক্যালকুলেশনে চলে আসে সেইভাবে আপনি করবেন। যেহেতু আমরা এই পর্যন্ত আগে কনসিডার করে রাখছি, ঠিক আছে, বা ব্রেক ওয়ার্ক দিয়ে রাখছি, তাহলে এই পর্যন্ত ডিস্টেন্স নিয়ে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। ভাইয়া একটা জিনিস হচ্ছে যে সেন্টার টু সেন্টার যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে 20 আর 10, 20 আর 10, ডানে আর বামে। জি। হ্যাঁ, আমাদের কিন্তু ক্যালকুলেশনটা দ্রুত হবে 20 আর 10 ধরে করলে। হ্যাঁ করেন, তাহলে সমস্যা কিন্তু নাই। তাড়াতাড়ি হবে। হ্যাঁ করেন, no ওয়ান problem। পয়েন্ট টু একটু সময়টা কম লাগবে আমাদের। আচ্ছা করেন, কম লাগবে। করেন, সমস্যা নাই, করতে পারেন। আচ্ছা, 1.25 যোগ দিলে হয়, 10 এর সাথে 1.25 যোগ দিলে হয়। হুম। আচ্ছা তাহলে আমরা যে এই যে লোডগুলো ক্যালকুলেশন করছি, ডেড লোড, এটা সবাই বুঝছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে। হ্যাঁ, এইটা যদি বুঝে থাকেন তাহলে আমরা লাইভ লোডটা ডাইরেক্ট সব জায়গায় সেম আছে, হ্যাঁ। তখন আমরা লাইভ লোড যদি ক্যালকুলেশন করি তাহলে 12.5 ইন্টু 30 একবারে করে দিতে পারি, হ্যাঁ। ইন্টু লাইভ লোড কত আছে 0.03, তাহলে এটা আমার টোটাল লাইভ লোড চলে আসবে, ঠিক আছে। জি, ঠিক আছে। 12.5 যে প্যানেলের অর্ধেক অর্ধেক। হ্যাঁ 12.5, এটা 12.5, হ্যাঁ, এটা আমাদের 12.5, মানে এই দিক থেকে অর্ধেক, এই দিক থেকে অর্ধেক, আলটিমেটলি 12.5। ওকে, আর 30 হচ্ছে আমরা মানে সব জায়গায় লাইভ লোড সেম, লাইভ লোডের ভেরিয়েশন নাই, ঠিক আছে, এই কারণে 30 একবারে নিয়ে নিচ্ছি। ওকে, এই কাজটা এখানে করা আছে, একটু আমরা দেখি ডিজাইনটার। ভাইয়া, হ্যাঁ বলেন। কলামের একটা সেলপোর্ট আসবে না এটাতে? হ্যাঁ, সেলফ ওয়েট ক্যালকুলেশন করা হয়েছে, তো আমরা করব তো। আচ্ছা, আমরা যেটা দেখলাম, যেটা করছি সেটা আসলে আমরা একটু মিলাই নেই, হ্যাঁ। আচ্ছা, এই যে এই লোডগুলো তো আমরা জাস্ট এইভাবে আলাদা আলাদা করে লিখছি, এইভাবে আলাদা আলাদা করে লিখবেন। লেখার পরে এই যে এই কাজটা, এই যে এইটা টোটাল আনফ্যাক্টরেড ডেড লোড, টোটাল আনফ্যাক্টরেড ডেড লোড দেখেন, এটা হলো আমরা এই যে 0.105, এটা মাঝখানে ক্যালকুলেশন করছি, এটা আগেই ক্যালকুলেশন করছি, এটা পরে ক্যালকুলেশন করছি, হ্যাঁ। আচ্ছা, এটা হলো আনফ্যাক্টরেড ডেড লোড ফ্রম বিম এবং স্ল্যাব থেকে আসতেছে। আচ্ছা, তারপরে টোটাল আনফ্যাক্টরেড লাইভ লোড এইভাবে আমরা ক্যালকুলেশন করছি, ঠিক আছে। আচ্ছা, আর এর আগে আমরা টোটাল ফ্যাক্টরেড লোড, যেটা টোটাল ফ্যাক্টরেড লোড বলতে এই দুটো লোডকে যোগ করে, অর্থাৎ ফ্যাক্টর করে যোগ করবে, হ্যাঁ, 1.2 ইন্টু এটা প্লাস 1.6 ইন্টু এটা, তাহলে ফ্যাক্টরেড লোড টোটাল এটা পাচ্ছি, তাই তো। আচ্ছা, এর সাথে আপনারা যদি পারেন কলামের একটা সেলফ ওয়েট যোগ করে দিয়েন, ঠিক আছে। আচ্ছা, কলামের একটা সেলফ ওয়েট অবশ্যই অ্যাড করে দিবেন, এখানে অ্যাড করা মনে হয় নাই। আচ্ছা, অ্যাড কলামের সেলফ কলাম ডিজাইনে তো লাগে নাকি? হ্যাঁ, কলাম ডিজাইনই তো করতেছি, কলাম ডিজাইনে সেলফ ওয়েট অবশ্যই লাগবে। হ্যাঁ, আচ্ছা, সেলফ ওয়েটটা কত পার্সেন্ট হবে ভাই? সেলফ ওয়েট না এটা পার্সেন্ট না, এটা আপনার কলামের কস্ট সেকশন দিয়ে দিছে, হ্যাঁ। হ্যাঁ, ফিজিক্যালি যা আছে তাই। হ্যাঁ, ফিজিক্যালি বা আপনার প্র্যাকটিক্যালি যেটা পাচ্ছেন এই লেভেলে আপনি কনসিডার করেন, হ্যাঁ। এটা হলো 12 ফিট আর এটা হলো 15, তাহলে 15 ইন্টু 30 ইন্টু 12 ডিভাইডেড বাই 144 ইন্টু 0.1, হ্যাঁ, এটা যেটা আসতেছে সেটা কলামের ওয়েট, এই ওয়েটটা অ্যাড করে দিবেন। ওকে, আচ্ছা, তারপরে কি যে কাজটা করবেন, এখন এটা করছেন, এটা আর একটু বাড়বে, হ্যাঁ। আচ্ছা, এটা যদি আর একটু বাড়ে, ওকে। তারপরে আমরা এখন দেখেন আমাদের ডিজাইনের সময়, বিম ডিজাইনের সময় একটা মোমেন্ট পেয়েছিলাম, দুই পাশে দুটো মোমেন্ট পাইছিলাম, কোথায় যেন বিম ডিজাইন, আচ্ছা এই যে এটা পাইছিলাম কত, 461, এটা পাইছিলাম 228, তাহলে পার্থক্য হয় কত, MU ইকুয়াল টু 461.425
-238.3 এই যে পার্থক্য করে যে মোমেন্টটা থাকবে সেই মোমেন্টটাই মূলত কলামে ট্রান্সফার হবে, হ্যাঁ, বিমের মোমেন্ট। ঠিক আছে, এই পাশে একটা মোমেন্ট আছে, এই পাশে একটা মোমেন্ট আছে। এখন দুই পাশের মোমেন্টটা ব্যালেন্স করে যেটা থাকে সেটা এই কলামের জন্য কলাম মোমেন্ট হিসেবে কনসিডার হবে বা কলামের মাধ্যমে ট্রান্সফার হবে। আচ্ছা, এই মোমেন্টটা দিয়ে এই মোমেন্ট পেলাম, আর হলো পিইউ তো পেয়ে গেলাম, পিইউ ক্যালকুলেশন করলাম, আর এই একটা মোমেন্ট, এই দুইটা দিয়ে আমরা কলাম ডিজাইন করব। ঠিক আছে, এই যে খেয়াল করেন, দেখেন এই যে এটা করা হয়েছে, হ্যাঁ, 461.425 -238.3। তাহলে যে মোমেন্টটা পাচ্ছি এই মোমেন্টটা দিয়ে আমরা কলাম ডিজাইন করব। ওকে, তাহলে এখন যদি কলাম ডিজাইন করতে আসেন, দেখেন তো এই ফিগারটা পরিচিত মনে হয় না? আগের অঙ্কের মতো। হ্যাঁ, আমরা যেটা চেক দিছি সেইটার মতো, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে আমার এখানে খুব বেশি ব্যাখ্যা করার দরকার হবে না, ওই রকমভাবে এইরকম একটা চিত্র ড্র করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, আমি এর আগে বলছিলাম যে এইখানে কনক্রিটের ভিতর স্টেইন হয় এইরকম, এইটা হয় কত, এইখান থেকে এটা হয় এফসি প্রাইম। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি করি, রেক্ট্যাঙ্গুলার শেপে কনভার্ট করে নেই। তার মানে জিনিসটা ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার সেকশনে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, যখন ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার সেকশনে কনভার্ট করব তখন একটা ফ্যাক্টর দিয়ে এটাকে গুণন করে নিতে হয়, নিচ্ছি। আচ্ছা, আবার এইটা সাধারণত এইখান থেকে কত দূর হয়, এইখান থেকে সাধারণত সি হয়, হ্যাঁ, এই জায়গা থেকে এইটা হলো সি। কোথায় সি লিখছি, এইখানে সি লেখা হয়েছে না, সিটা একটু নিচের দিকে আসবে, এই লেভেল বরাবর আসবে। এইখান থেকে এইটা এইভাবে পাস হবে, এটা এইভাবে পাস হবে, হ্যাঁ, এটা এইভাবে পাস হবে, এখানে স্টেইন হবে এটা। আচ্ছা, তার মানে এই যে এই জায়গা থেকে এইটুকু হবে আমাদের এ, এইটা হবে এ। আচ্ছা, এরপরে আমরা এইটাকে বলতেছি এই সেন্টার বরাবর যে একটা ফোর্স থাকতেছে সেটা সিসি, তারপরে যে স্টিল যেটা আছে সেটা বলতেছি সিএস, এখানে বলতেছি এটাকে টি, আর এইটা কি বলতেছি, এই জায়গা থেকে মানে টপ ফেস থেকে এটার এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে ডি। ডি কোথায় ইন্ডিকেট করা হয়েছে, কোথাও ইন্ডিকেট করা হয়নি। আচ্ছা, ডি, তারপরে ওকে, এই যে এইটা হলো ইসেন্ট্রিসিটি, এটা হলো সেন্টার থেকে পি যে লোডটা কাজ করতেছে, নমিনাল ফোর্স, হ্যাঁ, সেটা একটা নির্দিষ্ট দূরত্বে কাজ করতেছে, সেটাকে বলতেছি পিএম। আচ্ছা, বাকিগুলো এইগুলো সাধারণত 2.5 ইঞ্চি করে রাখবো আমরা, 2.5 ইঞ্চি করে। ঠিক আছে, 2.5 ইঞ্চি করে রাখার পরে 2.5 5 ইঞ্চি বাদ দিয়ে থাকতেছে কত, 30 ইঞ্চি থেকে 5 ইঞ্চি বাদ দিলে থাকে 25 ইঞ্চি। 25 ইঞ্চিকে 2 দিয়ে ভাগ করলে 12.5, 12.5 এভাবে ভাগ করে বাকি জিনিসগুলো আমরা ইয়ে করে রাখলাম, সাজায় রাখলাম। এখন আমাদের যে কাজটা হবে মূলত সেটা আমরা করতে থাকি। আচ্ছা, আমাদের প্রথমেই হলো ইসেন্ট্রিসিটি বের করতে হবে, হ্যাঁ, ইসেন্ট্রিসিটির কন্ডিশন হলো এমইউ ডিভাইডেড বাই পিইউ, অথবা আমরা বলতে পারি এমএন ডিভাইডেড বাই পিএন, ফ্যাক্টরেড মোমেন্ট বাই ফ্যাক্টরেড লোড, অথবা নমিনাল মোমেন্ট বাই নমিনাল লোড। আচ্ছা, ইসেন্ট্রিসিটি কত দূর আসতেছে, 22.45 ইঞ্চি। এটা সাধারণত কোথা থেকে আসতেছে, সেন্টার থেকে। ঠিক আছে, সেন্টার বলতে নিউট্রাল এক্সিস থেকে। আচ্ছা, নিউট্রাল এক্সিস থেকে যদি ইসেন্ট্রিসিটি আসে, তার মানে এটা আলটিমেটলি এইখান থেকে সর্বোচ্চ যদি থাকে 15 ইঞ্চি থাকার কথা, হ্যাঁ, 15 ইঞ্চি থাকার কথা, তার মানে 22 ইঞ্চি আসে। তার মানে লোডের অ্যাকশন পয়েন্ট কোথায় আছে আমাদের, লোডের অ্যাকশন পয়েন্ট বাইরে চলে যাচ্ছে, কলামের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন এইখানে আমরা কলাম ডিজাইনটা সাধারণত টাইল মেথডে করব, হ্যাঁ, যেহেতু স্টিলটা আমাদের বের করতে হবে।
এই কারণে আমরা একটু বেশি করেই ধরবো প্রথমে একটু বেশি করে ধরে তারপরে ট্রায়ালের দিকে আগাবো। আচ্ছা, আমরা এক একটা সাইডে 5টা করে 600টা বার দিয়ে ট্রাই করতেছি। ট্রাই উইথ এএস 5টা 600টা বার। 5টা 600টা বারের এরিয়া কত আসে? পয়েন্ট ফোন করে হ্যাঁ, কত আসে? 2.2 মনে হয়। ভালো করে দেখেন একটু। 0.44 0.44 ইন্টু 5টা না 6টা? 2.2 2.2 না? আচ্ছা, 4 5 করি 0 4 5 করি, রাইট। 2.2। আচ্ছা, 2.2 আপনি এখানে বসালেন। আচ্ছা, 2.2 বসানোর পর এগুলো ওই আগের কথাই, এটা তো লাগবে না এখন। আগে যে আমরা সূত্রগুলো পাইছি না, টি ইকুয়াল টু এ এস এফ ওয়াই বসালেন, সিসি ইকুয়াল টু 0.85 এফ সি প্রাইম এ বি, ঠিক আছে, বসাই দিলেন। এখন এর মানটা আপনি জানেন না, ঠিক আছে। আচ্ছা, এর মান জানেন না, ওকে, জানার দরকার নাই আপাতত। তারপরে সিএস ইকুয়াল টু এস প্রাইম এফ ওয়াই মাইনাস 0.85 এফ সি প্রাইম, মান বসাই দিলেন। তারপরে এখানে পিএনটা ক্যালকুলেশন করলেন ওই আগের সূত্রটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এস প্রাইমের মান 2.4 এটা কোথায় পেলাম? জি জি, কোনটা কোনটা? এস প্রাইমের মান যেটা 2.4 এটা কোথায় পেলেন? 2.4 আচ্ছা, এই যে আমরা ট্রাই করতেছি কি এটা দিয়ে, তাই না? এএস বলতে 2 লেয়ারেই আমরা রড দিয়ে দেব, ঠিক আছে, সেম পরিমাণ। এটা হলো আমরা এস বলতেছি, এটা এস প্রাইম বলতেছি, ঠিক আছে, মানে একই তাহলে পরিমাণ। কি 2. না, তাহলে কি 2.4 ঠিক আছে? 2.2 হবে। এস প্রাইম আর এএস এর মান তো সেম ধরলে 2.2 হবে। আচ্ছা, ও Yes, আচ্ছা, prime. তাহলে এখানে একটু কারেকশন করে নেন, 2.2 করে নিন, হ্যাঁ। আচ্ছা, এখানে 5.2 দিলে বেটা ইকুয়েশনে প্লাস আছে, প্লাস 6.12 আছে। জি জি, কোনটা 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 প্লাস আসে? 2.2 ধরে আমরা করলে ওখানে ইকুয়েশনে প্লাস আছে, যেটা 38.25 মাইনাস 6.12 আসছে না, হুম, কোনটা কোনটা? মাইনাস রেজাল্ট তো পজিটিভ এটা। এটা এটা মাইনাস হয়ে গেল। এটা এটা কত আসে? 2.2 ধরে 6 দুগুণা 12, 12 2 আর 6 দুগুণা 12, তাহলে 132 আসার কথা না? 132 আছে। জি জি, এটা 132 বসাবেন, সমস্যা নাই। তার মানে এই জায়গাগুলো একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে, এখন যা পাইছি না। আচ্ছা, এইখানে মনে হয় একটু কমে যাবে রেজাল্ট না? যেখানে কমে যাবে। আর ইকুয়েশনে যেটা আছে না, এই যে ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, pn প্লাস c ইকুয়াল টু cc প্লাস আচ্ছা। cs, এখানে ইকুয়েশনে প্লাস চলে আসে 38.25 হ্যাঁ, এটা কত আসতেছে? 132। আর এটা কত আসছে দেখেন তো, একটু একটু চাপ দেন তো, এটা চাপ দেন একটু দ্রুত। পজিটিভ আসবে আর কি, আগে মাইনাস আসছিল না, হ্যাঁ। পজিটিভ আসবে। আচ্ছা, একটু চাপ দিয়ে দেখেন তো কত আসে। 126.39 আছে। 126 না? 0.39 আছে। 39, তাহলে পজিটিভ আসে কিভাবে? 126.39, তাহলে এটা থেকে এটা বিয়োগ করেন তো কত আসে? অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ, হ্যাঁ, তাহলে 6 পয়েন্ট কত নাকি 5.61? জি, মানটা জাস্ট কমে গেছে। হ্যাঁ, 5.61, ঠিক আছে। আচ্ছা, এইটা দিয়ে একটা সমীকরণ পেলেন, এইটা দিয়ে একটা সমীকরণ পাইলেন, বা পিএন ইকুয়াল টু এটা পাইলেন। আচ্ছা, আবার আমরা যে মোমেন্টের একটা সমীকরণ ইউজ করেছিলাম এরকম, পি ইন্টু ই প্রাইম, এটা একটু ব্যতিক্রম না? আচ্ছা, এখানে আমরা মোমেন্ট নিচ্ছি, একটু খেয়াল করেন।
আমরা এই যে টিতে মোমেন্ট নিচ্ছি, হ্যাঁ টিতে মোমেন্ট নিলে আমরা কি কি পাই একটু খেয়াল করেন তো, দেখেন তো সমীকরণটা কেমন হয়। তাহলে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে টি পর্যন্ত আমাদের দিছে কি ই প্রাইম, তাহলে আমরা মোমেন্ট পাচ্ছি কি pn ইন্টু ই প্রাইম ইকুয়াল টু, আচ্ছা এইখানে যদি মোমেন্ট নেই তাহলে বাকিগুলো এগুলো, এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা বলতে পারি যে এই পাশে মাইনাস হবে, ওই পাশে গিয়ে ওইগুলো প্লাস হয়ে যাচ্ছে। তাহলে সিএস ইন্টু সিএসটা কত দূরে আছে, এই জায়গা থেকে দেখেন এটা কি ডি মাইনাস ডি প্রাইম, সিএসটা ডি মাইনাস ডি প্রাইম, বুঝতেছেন কি না? জি জি বুঝা যাচ্ছে। ডিসটেন্স রিসিভ করতে পারছেন? দেখেন এই জায়গা থেকে আমার এইটার সেন্টার পর্যন্ত হলো ডি, আবার আজ আমরা এইটা বলতেছি ডি প্রাইম, বাদ যাচ্ছে। হ্যাঁ ডি প্রাইমটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে প্লাস সিসি সিসি ইন্টু ডি মাইনাস এ বাই টু, ঠিক আছে না? জি এ বাই 2 কেন্দ্রে কাজ করতেছে, এজন্য এটা বাদ যাচ্ছে। হ্যাঁ এটা কেন্দ্রে, এখান থেকে এইটুক হচ্ছে আমার এ বাই টু, এ বাই টু বাদ যাচ্ছে ডি থেকে, হ্যাঁ এই ডি থেকে এ বাই টু বাদ যাচ্ছে। এই এই সমীকরণটা আমরা এখানে ইউজ করছি। হ্যাঁ কোথায় গেল নিচে, এই যে এখানে দেখেন এইরকম ভাবে ইউজ করছে, আর এইটা আগে লিখছে, এইটা পরে লেখা হয়েছে। আচ্ছা এই জায়গা থেকে দেখেন ই প্রাইমটা আমরা কিভাবে পাবো, এখানে আমরা ই প্রাইম যেটা আছে দেখেন, ই আবার কোনটা একটু খেয়াল করেন, এই জায়গা থেকে এইটা হলো সেন্টার পর্যন্ত হলো ই, তাহলে সেন্টার থেকে আমরা আরো কি যোগ করতেছি, এই 12.5 যোগ করতেছি না? জি সারাবার যোগ হবে। হ্যাঁ তাহলে 12.5 যোগ করে তাহলে ই প্রাইম পাচ্ছি। আচ্ছা এটা গেল, আর এরপরে আর কি কাজ আছে আমাদের? আচ্ছা এই মানগুলো যদি আমরা সবগুলো মানই জানি, দেখেন এখানে সিসির মান জানা, সিএস এর মান জানা, ডি এর মান জানা, এর মান জানা নাই, ডি এর মান জানা, ডি প্রাইমের মান জানা, তাহলে এটা আমরা কি করতেছি, এই সমীকরণে মানগুলো বসায় দিচ্ছি, ঠিক আছে? মান বসায় দিয়ে কি পাইলাম, এরকম ভাবে আস্তে আস্তে সিম্পলিফাই করে এরকম একটা সমীকরণ পেলাম। pn ইকুয়াল টু এটা, আর একটা সমীকরণ পেয়েছি এর আগে, pn ইকুয়াল টু এটা, ঠিক আছে? এই দুটো সমীকরণ যদি আমরা একটু কম্বাইন করি, অর্থাৎ দুইটা সমীকরণ একসাথে মান বসায় সলভ করি, সলভ করলে আমরা এর মান পাবো না? আচ্ছা এর মান যদি পাই, তাহলে আমরা এ যে সমীকরণে এ আছে ওই সমীকরণে মান বসায় দিলে pn পাবো না? হুম হ্যাঁ, এর মানটা বসায় দিলে pnটা পেয়ে যাচ্ছি। এখন pnটা যদি পেয়ে যায়, pn পাওয়ার পরে আমরা কি করব, mnটা পাবো, হ্যাঁ mnটা বের করব। mnটা আসলে আলটিমেটলি মূলত নমিনাল যেটা mn, সেটা হলো pn ইন্টু ই ইসেন্ট্রিসিটি। হ্যাঁ ই ডিসটেন্সে কাজ করতেছে আর কি, যে হ্যাঁ আমরা যে ইয়েটা করছিলাম না, যে ইসেন্ট্রিসিটি বের করেছিলাম, এই ইসেন্ট্রিসিটি সমান প্রথমে আমি লিখেছিলাম mu আলটিমেট মোমেন্ট বাই আলটিমেট লোড, অথবা নমিনাল মোমেন্ট বাই নমিনাল লোড। তাহলে আমরা এটা দিয়ে এর একটা ভ্যালু বের করে নিছি এখান থেকে, হ্যাঁ এর একটা ভ্যালু বের করে নিছি, এখানে আবার ফের আমরা pn এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে mn আমি অটোমেটিকলি পেয়ে যেতে পারি এইভাবে। ভাই ক্লিয়ার কি? পিএনটা কি আমাদের এখানে ক্যাপাসিটি ফোর্স? না ক্যাপাসিটি ফোর্স না, pnটা হচ্ছে কি ধরনের force? নমিনাল ফোর্স, ঠিক আছে? নমিনাল ফোর্সকে যখন আমরা ফাই দিয়ে গুণন করি তখন সেটা হয় ক্যাপাসিটি ফোর্স, ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? অর্থাৎ আমরা যে নমিনাল ফোর্সটা আসতেছে সেটা অবশ্যই ক্যাপাসিটির চেয়ে বেশি, ঠিক আছে?
ক্যাপাসিটি মানে আমরা কমায় নিচ্ছি, কমায় নিয়ে বলতেছি এই পরিমাণ ফোর্স সে রেজিস্ট করতে পারবে, এই কনসেপ্ট দিয়ে আমরা ডিজাইন করতেছি। আলটিমেটলি সে রেজিস্ট করতে পারে হলো পিএন পরিমাণ ফোর্স, ঠিক আছে। কিন্তু সেফটির জন্য তাকে আরো আমরা ছোট করে নিয়ে বলতেছি এই পরিমাণ সে রেজিস্ট করতে পারবে। তখন আমার ওই ফাইয়ের মানের প্রয়োজন হচ্ছে আর কি, কমানোর জন্য। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে কি পেলাম দেখেন, একটা জিনিস খেয়াল করেন, নমিনাল ফোর্স পেলাম, নমিনাল মোমেন্ট পেলাম। এখন আমরা ফাইয়ের ভ্যালু কত হবে সেটা এখানে আমরা বলতে পারতেছি না, ঠিক আছে। এই কারণে ফাইয়ের ভ্যালুটা হলো ভেরিয়েবল, ফাইয়ের ভ্যালু ভেরিয়েবল, ভেরিয়েবল ভ্যালুটা আমরা বের করে নিব। আচ্ছা এর আগে যে আমরা এই যে ইএস থেকে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে ফাইয়ের ভ্যালুগুলো বের করছিলাম, মনে আছে কিনা আপনাদের? এই যে ইটি বাই ইএস, হ্যাঁ আচ্ছা ইটি বাই ইএস, এখানে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে ইটির ভ্যালুটা বের করে নেব। ইটি ডিভাইডেড বাই এখান থেকে এইটুকু, এইটুকু হচ্ছে কত? ডি মাইনাস সি, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু এই পাশে কত আছে? 0.003, 0.003 ডিভাইডেড বাই সি। এখন সি এর ভ্যালুটা কিভাবে পাইছেন? সি ইকুয়াল টু জানি আমরা কি এ ডিভাইডেড বাই 0.85, এর ভ্যালু তো আমরা জানি, ঠিক আছে। তাহলে সি এর ভ্যালু পেয়ে যাব। আবার ডি এর ভ্যালু আমাদের জানা, তাহলে এপসাইলন টিটা পেয়ে যাব, ঠিক আছে। এপসাইলন টিটা পাওয়ার পরে আমরা কন্ডিশনে চলে আসব। দেখেন এই যে এখানে আসেন, হ্যাঁ এপসাইলন টি, অর্থাৎ এটা নিচে অবস্থিত ভাগ অবস্থায় ডি মাইনাস সি আমি যেটা লিখলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা মান বসায় পাচ্ছি কত? এটা। এখন আগেই মনে হয় কন্ডিশনগুলো আমি বলে দিছিলাম কি না, যে এপসাইলন টি যদি 0.005 থেকে বড় হয়, হ্যাঁ এপসাইলন টি যদি 0.005 থেকে বড় হয় তাহলে ফাইয়ের ভ্যালু হলো 0.9, ঠিক আছে। যদি ছোট হয় 185 হবে নাকি? দাঁড়ান একটু, এটা যদি 0.002 থেকে ছোট হয় এপসাইলন, হ্যাঁ তখন ফাইয়ের ভ্যালু 0.65, ঠিক আছে। এখন যদি এই দুইটার মধ্যে ভেরি করে তাহলে তখন কি হবে? যে কন্ডিশনটা একটু লিখি, আপনি দেখেন 0.002 এটার চেয়ে বড়, এপসাইলন টি কার চেয়ে ছোট? 0.005 এর চেয়ে ছোট, ঠিক আছে। তখন ফাইয়ের ভ্যালু কত? তখন ফাইয়ের ভ্যালু হচ্ছে 0.65 প্লাস এপসাইলন টি মাইনাস 0.002 ইন্টু লিখবেন হচ্ছে 250/3, ঠিক আছে। তার মানে এটা ডিপেন্ড করতেছে কি, এই যে এটার অর্থাৎ স্টেইনের উপর, হ্যাঁ স্টিলের যে স্টেইন হচ্ছে সেই স্টেইনের উপর ফাইয়ের ভ্যালু ডিপেন্ড করবে। আচ্ছা এখানে আমরা ক্যালকুলেশন করে দেখছি যে 0.005 থেকে বড়, এই কারণে ফাইয়ের ভ্যালু আমরা সিলেক্ট করতেছি কত? 0.9। তাহলে আমরা যে এখানে 5 পিএন যেটা পাইলাম, সরি পিএন এবং এমএন যেটা পাইছি, হ্যাঁ পিএন এবং এমএন যেটা পাইছি সেটাকে ফ্যাক্টর করলাম। এটা হলো আমাদের ক্যাপাসিটি, যে পরিমাণ স্টিল ব্যবহার করছি ওই স্টিল দিয়ে
এই পরিমাণ লোড ক্যাপাসিটি পাচ্ছি, এই পরিমাণ মোমেন্ট ক্যাপাসিটি পাচ্ছি। ঠিক আছে, এটা হলো এই পরিমাণ লোড ক্যাপাসিটি, এই পরিমাণ মোমেন্ট ক্যাপাসিটি। এখন আমাদের অ্যানালাইসিস করে বা ক্যালকুলেশন করে আমরা যে মোমেন্ট বা ফোর্স পাইছিলাম সেটা আলটিমেট পাইছিলাম এটা, আর এটা আলটিমেট পাইছিলাম। হ্যাঁ, তাহলে এই দুইটার থেকে যদি আমাদের বড় হয় ক্যাপাসিটি, তাহলে আমরা বলবো যে আমাদের ডিজাইন অ্যাজাম্পশন ঠিকঠাক আছে। হ্যাঁ, দেখেন দুটোই আমাদের কি বড়, দুটোই আমাদের বড় হচ্ছে, এই কারণে আমরা বলবো কি আমাদের ডিজাইন অ্যাজাম্পশন বা আমরা যে পরিমাণ স্টিল প্রোভাইড করেছি সেটা ওকে আছে। ঠিক আছে, আচ্ছা ওকে থাকলে এরপরে আপনি কি করবেন, টাই ডিজাইনটা করে দেবেন জাস্ট। তারপরে কোনটা করবো বললেন? এই যে টাই ডিজাইন, টাই ডিজাইন টোটাল। হ্যাঁ, 48 ডিটি টাই বার ডায়া, ডিএল লংগিটিউডিনাল বার ডায়া, আর হচ্ছে লিস্ট ডাইমেনশন। এটা আমরা 12 ইঞ্চি ইউজ করতেছি। হ্যাঁ, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর ডিটেলিংটা এইভাবে একটু দেখাই দিলেন। ঠিক আছে, আচ্ছা এই জায়গা প্র্যাকটিস করলে মনে হয় পারবেন আপনারা। আচ্ছা এটা প্র্যাকটিস করবেন। জি, পাওয়া যাবে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবেন সবাই, খুব বেশি কঠিন জিনিস নাই এখানে, যেহেতু এসে বড় বড় স্টেজ আমরা পার হয়ে আসছি অলরেডি। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ফুটিং ডিজাইন। ভাই আমাদের যদি ওই যে কন্ডিশন গুলো কভার না হইতো আর কি, অর্থাৎ ক্যাপাসিটি যে ফোর্স এটা যদি কম থাকতো, তাহলে স্টিল আমরা আবার তাহলে বানাইতে আমাদের আবার ওই যে স্টিল কি নতুন করে ধরে আসতে হইতো আর কি। তো হ্যাঁ স্টিল আবার নতুন করে ধরে আবার নতুন করে এরকম টাইল দিতাম। এখানে স্টিল বাড়াইলেই তখন এই জিনিসটা হ্যাঁ, স্টিল বাড়লে এই ক্যাপাসিটি গুলো বাড়বে পর্যায়ক্রমে। হ্যাঁ, এই আর কি। ওকে, আচ্ছা তারপরে হলো ফুটিং ডিজাইন। হ্যাঁ, ফুটিং ডিজাইনের জন্য সাধারণত আমরা কি করেছি, আনফ্যাক্টরেড লোডগুলো বের করেছিলাম। আনফ্যাক্টরেড লোড ডিভাইডেড বাই অ্যালাউবল সয়েল প্রেসার ইকুয়াল টু ফুটিং এরিয়া, মনে আছে নাকি আপনাদের? ফুটিং এর যে এরিয়া আমরা বের করতাম, হ্যাঁ সেটা কি করতাম, আনফ্যাক্টরেড লোড বিয়ারিং ক্যাপাসিটি, অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি, তাই না? হ্যাঁ, আনফ্যাক্টরেড লোড এর সাথে অবশ্যই সেলফ ওয়েট কনসিডার করতে হবে। সেলফ ওয়েট যদি কনসিডার না করেন তখন কিন্তু হবে কি, ফুটিং যদি এরকম করেন ইউএল করেন তখন কিউ ই দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, মানে ফুটিং এর সেলফ ওয়েট যদি কনসিডার না করেন। এটা কি আপনাদের জানা আছে? না ভাই এটা জানা ছিল না, জানলাম। আচ্ছা, ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে ভাগ দিতে হবে তখন। হ্যাঁ, এখানে যদি আপনি সেলফ ওয়েট কনসিডার করেন তাহলে অ্যালাউবল প্রেসার দিয়ে ভাগ করবেন, আর সেলফ ওয়েট যদি কনসিডার না করেন ইফেক্টিভ প্রেসার দিয়ে ভাগ করবেন। এখন ইফেক্টিভ প্রেসারটা কিভাবে পাবেন সেটা তো ওই যে ইয়াতে দেখাইছিলাম, পিলোড ক্যালকুলেশনে ইফেক্টিভ প্রেসার কিভাবে আসে মনে আছে না? যে সয়েলের যে ওয়েট আর আপনার হচ্ছে ফুটিং এর ওয়েটটা বাদ দিলেই চলে আসবে। জি রাইট। যাই হোক এই হলো একটা কন্ডিশন, এইগুলো আর কি আপনাদের ইয়াতে রাখতে হবে। আচ্ছা, ওইখানে ছিল হলো নর্মালি যেটা শুধু লোড দিয়ে বের করা সেটা। এখন তো আমরা ইয়া করব, এখানে মোমেন্টও আছে আবার ফের লোডও আছে। আচ্ছা, মোমেন্ট লোড সব কিছু মিলে এখানে আমরা দেখেন আচ্ছা টোটাল লোড ফ্রম স্ল্যাব অ্যান্ড বিম, স্ল্যাব বিম থেকে ডেড লোড এবং লাইভ লোড যেটা ক্যালকুলেশন করছি সেটা যোগ করে রাখলাম। তারপরে কলামের সেলফ ওয়েট, এই সেলফ ওয়েটটা আগেই যোগ করে দিবেন, এখানে এসে যোগ না করলেও চলবে। আচ্ছা, টোটাল লোড অন ফাউন্ডেশন ইনক্লুডিং সেলফ ওয়েট, 7% সেলফ ওয়েট ধরা হচ্ছে। ঠিক আছে,
সেলফ ওয়েট সাধারণত 7 থেকে 15% ধরে, কেউ কেউ 7 থেকে 10% কনসিডার করে, কেউ 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 10 থেকে 15% কনসিডার করে। হ্যাঁ, এটা যে যার মতো অ্যাজাম্পশন করে নিতে পারে। আচ্ছা, এটা আমরা কি পেলাম? আনফ্যাক্টরেড লোড। এখন আমাদের আনফ্যাক্টরেড মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আনফ্যাক্টরেড মোমেন্ট ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের দেখেন অনেকগুলো কাজ করতে হচ্ছে। এখানে অনেকগুলো কাজ করতে হচ্ছে, সেটা একটু আমি প্রশ্নটাতে আসি। আচ্ছা, আমি যে লোডগুলো বের করছিলাম সেটা আনফ্যাক্টরেড লোড ছিল। কি কি লোড ছিল? আচ্ছা, এইখান থেকে আমরা একটু বিমের উপর লোডটা নেই। হ্যাঁ, আচ্ছা, লোডটা যদি আমরা বিমের উপর নিতে চাই তাহলে একটু বিমটা খেয়াল করেন। এই পাশে আমার লোডটা ছিল কত? এই লোডটা ছিল এই পাশে। হ্যাঁ, এই পাশে ছিল 0.345। আচ্ছা, এখন কথা হলো আমরা যখন এইভাবে একটা বিম কনসিডার করতেছি, এটা কি ওয়ান ওয়ে স্ল্যাব ছিল না? জি ভাই। আচ্ছা, এটা যদি জি, জি, ওয়ান ওয়ে স্ল্যাব থাকে তাহলে আমরা অর্ধেক অর্ধেক করে যেটা পাচ্ছি সেটা প্যানেল লেন্থ। এটা পাচ্ছি কত? 12.5 ফিট। ঠিক আছে, তার মানে যদি এই স্ল্যাবের ডিস্ট্রিবিউটেড লোডটাকে যদি 12.5 দিয়ে গুণন করে এই বিমের উপর লোডটা চলে আসবে ওয়ান ওয়ে স্ল্যাব থেকে। হ্যাঁ, যে কি পার ফিটে চলে আসবে তাহলে। জি, বিমের উপর চলে আসলে কি পার ফিটে হবে তখন। তাহলে আমরা এটা কত দিয়ে গুণন করতেছি? 12.5 দিয়ে গুণন করি। আচ্ছা, 12.5 দিয়ে যদি গুণন করি, $12.5 দিয়ে গুণন করলাম, এটা বিমের উপর আসলো, আর বিমের সেলফেট তো আছেই, বিমের উপরই থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, এর সাথে আমরা কি করতে পারি? আর একটা হলো 0.03 ইন্টু এটাকে 12.5 দিয়ে গুণন করতে পারি। আচ্ছা, এটা আমরা আলাদা রেখে করব। আচ্ছা, এর সাথে কি আছে? এখানে এর সাথে আছে হলো আমাদের বিমের সেলফ ওয়েট। বিমের সেলফ ওয়েট সাধারণত পেয়েছিলাম আমরা 0.375 কিপ পার ফিট। এটা ক্যালকুলেশন করলে কিপ পার ফিটে আসবে, কত আসবে একটু আমরা এখানে দেখি। পয়েন্ট 375 কেন?
এখানে কি কি লোড অ্যাড করছি? 1 2 3, এই তিনটা যোগ করলে কি 0.375 হচ্ছিল? লাইভ লোডটা যোগ করতে পারি কি ভাইয়া? আচ্ছা, এটার সাথে লাইভ লোড যোগ করে দিছি একসাথে না? হ্যাঁ 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 0.03। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ডান। ডাইরেক্ট 135 ডাইরেক্ট করে হচ্ছিল না আর কি। আচ্ছা ঠিক আছে, দিতে পারেন, সমস্যা নেই, দেন। 0.03 ইন্টু 12, 12.5 হবে নাকি? ও 12.5, তাহলে এটা কি পারফেক্টে আসলো। আচ্ছা, তারপরে এই পাশে যে এটা যেটা আছে সেটাও একই রকম ভাবে আসবে। কত? 0.01 0.105 ইন্টু 135 12.5 প্লাস 0.03 ইন্টু 12.5, ঠিক আছে। তাহলে এই পাশেটা কি হলো? ডিস্ট্রিবিউটেড লোড হলো। এখন আমরা যখন মোমেন্ট ক্যালকুলেশন করব, আনফ্যাক্টরেড মোমেন্ট, তখন আমাদের কি করতে হবে? দেখেন এটা দিয়ে ওরা কি করছে, এখানে একটু আমরা আসি। এই যে দেখেন, এটা হলো 1.6 করছে, এটা হলো লেফট পোর্শনে, আর এটা করছে কত? রাইট পোর্শনে করছে 4.687, আর এটা হলো সেলফ ওয়েট আলাদা করে রাখছে। আচ্ছা, সেলফ ওয়েট আলাদা করে রাখার ফলে দেখা গেছে যে আমরা মোমেন্ট যখন ক্যালকুলেশন করতেছি এই বরাবর এবং এই বরাবর দুটোর কম্বাইন্ড রেজাল্ট নিব। আচ্ছা, তার মানে আমাদের যখন এই যে এই পোর্শনের লোডটা আইছে এবং এই পাশে এই পোর্শনের লোডটা আইছে। আচ্ছা, লোড আসার পরে আমরা এইখানে মোমেন্ট ক্যালকুলেশন করতেছি, এই পাশে এইখানে মোমেন্ট ক্যালকুলেশন করতেছি। আচ্ছা, তাহলে আমরা যদি এইখানে মোমেন্ট নেই, ক্যান্টিলিভার তো না, এই বিমের উপর যে লোডটা আছে সেটা ধরেন, যদি ডাব্লু ধরেন ইনটু এখান থেকে এইটুকু কত? 18 ছিল, 18.75 ইনটু লোডটা অ্যাকশন পয়েন্ট হচ্ছে সেন্টারে, তার মানে 18.75 ডিভাইডেড বাই 2, আলটিমেটলি কি হয়? 18.75 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই যে 18 স্কোয়ার হয়ে যাচ্ছে। এইভাবে এই পাশের মোমেন্টটুকু নিব, ঠিক আছে। একইভাবে এই পাশেও একটা মোমেন্ট নিব, মোমেন্ট নিয়ে দুটো যোগ বিয়োগ করে যেটা থাকে সেটা হলো আমার আনফ্যাক্টরেড মোমেন্ট। ভাইয়া কল 1 মিনিটের মধ্যে কেটে দিতে হবে। আচ্ছা, সেটা আমরা যে এখানে ক্যালকুলেশন করছি, দেখেন এটা হলো ওয়েট, এটা হলো বিমের সেলফ ওয়েট, এটা যোগ মানে এটাকে বলতেছি ডাব্লু, এটা হলো ln স্কয়ার বাই 2, আবার এটা হলো কোন সাইডে? রাইট সাইডের জন্য, ঠিক আছে। ডাব্লু রাইট সাইডের লেন্থ হলো এটা। আচ্ছা, কত দূর অবস্থা আপনাদের? কল কেটে গেছে অলরেডি? আছেন লাইনে? আর এক কাটতেছে জি আসি, কেটে যাচ্ছে। আচ্ছা, আমি আবার লিংক দিচ্ছি। হ্যাঁ, জি হ্যাঁ, দেখেন তাহলে এই মোমেন্টটা আমরা বের করলাম এবং এর আগে আমরা আনফ্যাক্টরেড লোডটা বের করেছি। হ্যাঁ, আনফ্যাক্টরেড লোড বের করছি, তাহলে আমরা তো ইসেন্ট্রিসিটি বরাবরই জানি, আনফ্যাক্টরেড মোমেন্ট ডিভাইডেড বাই আনফ্যাক্টরেড লোড, তাহলে আমরা ইসেন্ট্রিসিটি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ইসেন্ট্রিসিটির সাপেক্ষে আমরা মোমেন্ট ক্যালকুলেশন না, ইসেন্ট্রিসিটির সাপেক্ষে আমরা বলতে পারি যে ফুটিং এর লেন্থ কতটুকু ধরবো। সাধারণত আমরা জানি L = 6E। হ্যাঁ,
এল ইকুয়াল টু 60, এটা একটা কন্ডিশন। তাহলে এল ইকুয়াল টু 60 ধরলাম কত, 9.5 ফিট কাছাকাছি। তাহলে 9.5 ফিট দিয়ে আমরা টাইল দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 9.5 ফিট দিয়ে যদি টাইল দেয়, এখন এটা হলো যেহেতু এইখানে আমাদের ইসেন্ট্রিসিটি নিয়ে কাজ আছে, এই কারণে সোয়েলের প্রেশার হবে কিউ ইকুয়াল টু পি এ ডিভাইডেড বাই প্লাস মাইনাস পি ডিভাইডেড বাই এ প্লাস মাইনাস এমসি ডিভাইডেড বাই আই, ঠিক আছে। আচ্ছা, এই 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 কন্ডিশন থেকে এই কন্ডিশনে আসা যায় যদি আমাদের ফুটিংটা রেক্ট্যাঙ্গুলার হয়। এটা কি আপনারা জানেন? এখন জানলাম ভাই। এই জায়গাটায় আপলোড দেখি। এই দুইটা সূত্র করছিলাম আর কি, কিন্তু কি কারণে আসে এটা জানতাম না। আচ্ছা, ওকে, এই চিত্রটা হ্যাঁ, ওকে, এটা হলো আমাদের, আমরা জানি যে এইটা যে সমান এটা, তাই না? এটা হলো স্ট্রেস, স্ট্রেস, তাই না? এসএমএ মেবি স্ট্রেস করেছিলাম। স্ট্রেসকে আপনার যেভাবে ধরেন, যখন আমরা কিউ ধরতেছি, কিউ মানে কি, সোয়েলের প্রেশার, মানে সোয়েলের ভিতর কি পরিমাণ প্রেশার, কিন্তু স্ট্রেস, প্রেশার একটা স্ট্রেস, হ্যাঁ, প্রেশার। বা অনেক সময় আমরা এরকম ধরি স্ট্রেস এম ওয়াই ডিভাইডেড বাই আই, অথবা কেউ কেউ করতে পারেন এম সি ডিভাইডেড বাই আই, সি আর ওয়াই একই জিনিস, হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্স। আবার এইখানে আমরা কি করতেছি, এম সি ডিভাইডেড বাই আই, এগুলো হলো স্ট্রেস, ঠিক আছে। আচ্ছা, যদি আমার সেকশনটা স্কোয়ার হয়, ঠিক আছে, ধরেন এটা হলো এল, এটা হলো বি, তাহলে এখন যদি আমরা বলি যে বি ইকুয়াল টু এল, তাহলে আমরা মাঝখান দিয়ে একটা রেখা টানি, এটা ধরেন এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, যে অ্যাক্সিসই ধরেন, সমস্যা নাই। আচ্ছা, এটার সিটা কি বলতেছেন, সি ইকুয়াল টু এল বাই টু, হ্যাঁ, আই কি বলতেছেন, বি এল কিউ বি এল কিউ বাই 12, ওকে। তা বি এর জায়গায় যদি আপনি ইয়া বসাই দেন, বা এল এর জায়গায় যদি আপনি বি বসাই দেন, তাহলে কি বি টু দি পাওয়ার রেজাল্টে কি হবে? এই কথা, তাই না? হ্যাঁ, এখন এই মান দুইটা যদি এখানে ইনপুট করেন, কত আসে, এম ইন্টু, আচ্ছা, এই জায়গায় আমরা বি এর জায়গায় এল এর জায়গায় বি লিখে দিচ্ছে, এল ইকুয়াল টু বি। আচ্ছা, তাহলে বি বাই টু ডিভাইডেড বাই আমরা কি লিখি, বি টু দেওয়ার 4 ডিভাইডেড বাই 12, তাই না? আচ্ছা, এখন কি করতে পারেন, এই 12টা উপরে চলে যাচ্ছে, দুইটা নিচে আসতেছে, তাই না? এখন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার, কাটেন, তাহলে 6 থাকতেছে, একটা বি কেটে যাচ্ছে, তাহলে 6m ডিভাইডেড বাই বি কিউব। এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, তবে এই কন্ডিশনটা শুধুমাত্র স্কোয়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অনলি স্কোয়ার, আর এটা সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। উপরেরটাই ভালো, মানে উপরেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, রাইট, নিচেরটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। আচ্ছা, একটা ইউজ করেন। যাই হোক, আপনি যেটা ইউজ করতে চান, এখানে দুইটি সমীকরণে লেখা আছে। আচ্ছা, এখানে এটা লিখছে না, যাই হোক, এটা আপনি ইউজ না করাই ভালো, হ্যাঁ, এটা ইউজ করেন। অর্থাৎ এই কন্ডিশনটা শুধুমাত্র আপনি লিখতে পারবেন। আচ্ছা, তারপরে এটা করেন, এটা করার পরে
আচ্ছা, এখন যে বাকি মানগুলো আছে বসাই দিলেন, বসাই দিয়ে যোগ বিয়োগ করে যেটা দেখলেন যোগ করতেছেন সেটা বলতেছেন ম্যাক্সিমাম, যেটা বিয়োগ করতেছেন সেটা মিনিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটা রেজাল্টই অবশ্যই অ্যালাউয়েবল থেকে কম আসার কথা। যদি অ্যালাউয়েবল থেকে কম আসে তাহলে ওকে থাকবে, আর অ্যালাউয়েবল থেকে যদি বেশি হয় তাহলে নট ওকে। দেখেন এখানে কত 2.38, যেটা আড়াই থেকে কম, 0.02, এটা আড়াই থেকে কম, তাহলে এটা আমরা বলতেছি যে সোয়েল প্রেশার যে চেক দিলাম সেটা ওকে। ঠিক আছে, এখন আমরা সোয়েল প্রেশার যদি ওকে থাকে তাহলে আমরা ফুটিংয়ের সাইজটা বলতে পারি ওকে, মানে আমরা যেটা অ্যাজুম করছি সেটা ঠিকঠাক মতো অ্যাজুম করা আছে। আচ্ছা, এখানে আনফ্যাক্টরেড লোড এবং আনফ্যাক্টরেড মোড এই দুটো আমরা বের করেছিলাম। এখন এগুলো কি করব, এরপরে আমাদের কাজ আছে পাঞ্চিং শেয়ার চেক দেওয়া, যেহেতু ফুটিং ডিজাইন, পাঞ্চিং শেয়ার চেক দেবো, বিম শেয়ার চেক দেবো। ফুটিং ডিজাইনের স্টাইল আর কি। হ্যাঁ, ফুটিং ডিজাইনের স্টাইল, তবে এখানে একটু ব্যতিক্রমী কথা হলো পাঞ্চিং শেয়ার চেক দিবেন, বিম শেয়ার চেক দিবেন। ঠিক আছে, আমরা যে আগে ইয়াতে ইলেকট্রিক পোলের ক্ষেত্রে ফুটিং ডিজাইন করেছিলাম সেরকম আর কি। ওকে, আচ্ছা, এইগুলো আমরা আনফ্যাক্টরেড করে বসাইছি, আপাতত যেটা আছে সেটা আনফ্যাক্টরেড বসাইছি। আচ্ছা, ফুটিং এর লেন্থ আমরা পাইছি কত, 9.5 ফিট। তাহলে 9.5 থেকে আমরা এই যে কলামের সাইজ 30 ইঞ্চি বাদ দিচ্ছি, বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে যেটা আসতেছে সেটা হলো 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি ভাগ করে দিলাম। আচ্ছা, সোয়েলের প্রেশার যে এক সাইডে ম্যাক্সিমাম থাকবে আর এক সাইডে মিনিমাম থাকবে, ওকে, সেটা লিখলাম। লেখার পরে আমরা কলাম ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে এসে বিম শেয়ার চেক দেবো। হ্যাঁ, আগে বিম শেয়ার যে চেক দিছি, চেক দিচ্ছে যেহেতু সেটাই দেখাই। ওকে, পুরোপুরি লাইট পোলের মতো নাকি বাকিটা? হ্যাঁ হ্যাঁ, বাকিটা ইলেকট্রিক পোলের মতো, বাকিটা ইলেকট্রিক পোলের মতো, জাস্ট আপনাদের ফুটিং ডিজাইন ইলেকট্রিক পোলের মতোই, কোনো এখানে কোনো ঝামেলা নাই, জাস্ট মোমেন্টগুলো ক্যালকুলেশনটা একটু ঝামেলা পড়বে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা চেক দেই। দেখেন, কলাম ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে আসলাম। ঠিক আছে, ডি ডিস্টেন্স দূরে আসার পরে আমরা এখানে একটা প্রেশার ক্যালকুলেশন করব, আবার কলামের ফেসে একটা প্রেশার ক্যালকুলেশন করে রাখবো। ঠিক আছে, প্রেশার যেটা ক্যালকুলেশন করছি এখানে দেখা যাচ্ছে যে 1.84 পাচ্ছি। এটা একটু চেক দিবেন, এটা একটু ঠিকঠাক মতো চেক দিয়ে দেখেন, দেখেন তো এটা বোঝেন কিনা। দেখেন, আমরা এইরকম জায়গায় যদি প্রেশার পেতে চাই তাহলে এখান থেকে এটা আমার কত। আচ্ছা, এক্স ধরেন, এক্স ডিসটেন্সে কত এটা বেরিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, ওইটা যদি এক্স ধরে করতে চান ওকে, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা এইরকম জায়গায় একটা এক্স ধরলাম, তাহলে ওইখানে কিউ এক্স ইকুয়াল টু আমরা বের করলাম কত, 2.38 মাইনাস কি করব, 2.38 মাইনাস 0.002 ডিভাইডেড বাই 9.5 ইন্টু এখানে বসালাম এক্স। এটা একটু চাপ দিলে কত আসে একটু বলেন তো, 2.38 মাইনাস এটুকু কত আসে, -2.38 minus 0.002 divided by 9.5। আচ্ছা, এটা আসতেছে 0.25। হ্যাঁ, 0.25। এরপরে আরো অনেক কিছু আছে, এত কিছু লিখলাম না, এক্স লিখলাম। এটা 0.002 না 0.02 হবে। ও আচ্ছা,
আচ্ছা 0.02, দুঃখিত ভুল হচ্ছে কেন। 0.02 হবে। হ্যাঁ আচ্ছা এই আর কি 0.248। আচ্ছা লেখেন 248 লেখেন। পয়েন্ট 248। আচ্ছা এখন x এর মান যদি এরকম একটা জায়গায় আসেন কত পাবেন দেখেন, এখান থেকে এই সেন্টার 3.5 ফিট এর পাইছেন। মান বাদ দিতে হবে 3 ফিট 6 থেকে। ডি এর মানটা বাদ দেন, দেখেন কত আসে। ডি কত ধরতেছেন? আচ্ছা তো ডি এখানে ধরছেন আপনি 15 ইঞ্চি। এখানে কি 15 ইঞ্চি ধরা হয়েছে? এই যে নিচে দেখা যাচ্ছে টি সমান 18 ইঞ্চি, ডি সমান 15 ইঞ্চি। কোথায় এই যে, হ্যাঁ হ্যাঁ রাইট, ওকে। তাহলে 15 ইঞ্চি ধরলেন, 15 ইঞ্চি মানে 1.25 ফিট। আচ্ছা তাহলে 3.5 ফিট থেকে 1.25 ফিট বাদ দিচ্ছেন, এই যে এখানে লেখা আছে দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে এই যে 3.5 ফিট থেকে 1.25 ফিট বাদ দিয়ে যেটা পাচ্ছেন সেটা x এর মান বসায় দিবেন, এইখানে আপনার সয়েলের প্রেসার চলে আসবে। ঠিক আছে, আবার যদি এই 3.5 ফিট বসান তাহলে এখানে সয়েলের প্রেসার চলে আসবে সহজভাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি এটা পাই তাহলে আমরা এই এরিয়াটা ক্যালকুলেশন করব। হ্যাঁ এই এরিয়াটা ক্যালকুলেশন করলে আমরা আলটিমেট শেয়ার পাবো। তাহলে এই এরিয়াটা কিভাবে ক্যালকুলেশন করতেছি? কিউ ম্যাক্স, ট্রাপিজয়েডাল মেথডে। হ্যাঁ হ্যাঁ ট্রাপিজয়েডাল এরিয়া করব জাস্ট। ঠিক আছে, আচ্ছা ট্রাপিজয়েডাল এরিয়া এখানে আগেই চেক দিছে, দেখেন পাঞ্চিং শেয়ার, এই যে পাঞ্চিং শেয়ার 1.108 ইন্টু কত লিখছে 108.3375, অর্থাৎ যেটা আমরা এই যে পিএন পেয়েছিলাম, পিএন ইন্টু ফ্যাক্টর করে নিলাম, তাহলে 162.5 হলো। আচ্ছা 162.5 যদি হয় সেটা দিয়ে আমরা পাঞ্চিং শেয়ার চেক দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল প্রসেসে আমরা আগাবো। ঠিক আছে, আচ্ছা তারপরে 5 ইসিসি দিয়ে দেখলাম যে ওকে আছে। তারপরে আমরা বিম শেয়ারে যে ট্রাপিজয়েডাল প্রসেসে আগাইছি। ঠিক আছে, এইগুলো একটু কারেকশন করে নিয়েন, এই জায়গাগুলোতে ভ্যালু চেঞ্জ হবে। হ্যাঁ বিম শেয়ার 2.25 ইন্টু 9.5 ক্যাপাসিটি চেক দিবেন। ঠিক আছে, ওকে চেক দিয়ে ওকে হলো। তারপরে আপনি মোমেন্ট ক্যালকুলেশন করলেন। আপনি ইলেকট্রিক পোলের তো করা আছে, ইলেকট্রিক পোল যদি করা থাকে তাহলে এগুলো সুবিধা হবে। হ্যাঁ একটু দেখবেন সবাই। আচ্ছা তারপরে ফুটিং এর রেইনফোর্সমেন্টটা কোথায়? নিচে বসায় দিবেন। বোথ ডিরেকশনে এটা সাধারণত মিনিমাম স্টিল গভর্ন করে, কিন্তু এখানে মিনিমাম কি গভর্ন করছে তো 0.6 আর হলো 0.53। ধরুন তো একটু, হ্যাঁ এটা মিনিমাম, জি মিনিমামই গভর্ন করছে। হ্যাঁ আচ্ছা তাহলে এটা বসায় দেবেন জাস্ট। এই তো কাজ, এখানে কঠিন কিছু নাই, এইটা প্র্যাকটিস করেন। এক অঙ্কের ভিতরে 3 অঙ্ক ভাই, এক অঙ্কের ভিতরে 3 অঙ্ক, 3 কনসেপ্ট আছে আর কি। হ্যাঁ 3 ধরনের কনসেপ্ট, 3 ধরনের না, বিমও তো আছে, বিম আবার বাদ দেবেন কে? স্ল্যাব বিম, কলাম ফুটিং, 4টা। তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এটা। হ্যাঁ এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, এখানে সবগুলো কনসেপ্ট আছে তো মাঝে মধ্যে দিয়ে দেয়। তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করেন, অনেক রাত হয়ে গেছে। আর আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।